আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত আজকের ক্লাসে। একই সাথে আমাদের যে রুটিন নন স্টপ আমাদের ইনশাল্লাহ ক্লাস চলবে। শুধুমাত্র কয়েকটা দিন বন্ধ থাকবে, সেটা 47 পিরিয়ড আগে ইনশাল্লাহ, যদি আমরা সুস্থ থাকি এবং স্বাভাবিক থাকি, পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে সারা বাংলাদেশের, তাহলে 47 এবং 49 তো আমরা রুটিনের কার্যক্রমটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি। বেসিক্যালি যে বিষয়টা হলো, স্পেশাল বিসিএস এর 40 নম্বর 40 মার্কসের মধ্যে আমরা যদি ইমিডিয়েটলি একটা বিসিএস হয়ে গেল, সেটা হলো 48। এই 48 বিসিএস আমরা যেটা দেখেছি, এখানে প্রিভিয়াস কোশ্চেন যদি আমরা একটু অ্যানালাইসিস, মানে শুধু কোশ্চেন না, একটু ব্যাখ্যা সহ বললে 18 কোশ্চেন এখান থেকে আসছে। আমরা রিসেন্ট প্রশ্ন দেখেছি, এখান থেকে প্রশ্ন আসছে 9। তার মানে এই 27 কোশ্চেন্স প্রিভিয়াস এবং হলো রিসেন্ট ইস্যু থেকে প্রশ্ন আসছে। তো বেসিক্যালি এখানে কিছু প্রিভিয়াস কোশ্চেন যদি আমরা সঠিক জানি এবং ব্যাখ্যা সহ জানি, তাহলে আমাদের একটা ভালো একটা প্রিপারেশন হবে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে রুটিন আছে, রুটিনের আমরা আজকেই প্রথম ক্লাস, এবং এই প্রথম ক্লাসে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই ক্লাসের আমাদের আজকে ইস্যুটা হলো ইন্টারন্যাশনাল প্রিভিয়াস কোশ্চেন। এই প্রিভিয়াস হলো আমাদের 46 বিসিএস থেকে একেবারে আমরা 46 বিসিএস থেকে আমরা পড়ব 10th বিসিএস পর্যন্ত, যেগুলো ব্যাখ্যা সহ দেওয়া আছে। এই ব্যাখ্যা সহ এই প্রশ্নের উত্তরগুলো পড়ব। এটা পড়ার ক্ষেত্রে আপনি যে কোনো বই অনুসরণ করতে পারেন, তবে আমি যেটা বলবো, আপনারা এটা ভালো হবে যে বেসিক ভিউ যদি কারো কাছে থাকে, অথবা না থাকলে যদি যারা বেসিক ভিউ আছে তাদের কাছ থেকে যদি আপনি ছবি তুলে নিতে পারেন, তাহলে ভালো হবে। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার ওয়াইজ যে প্রিভিয়াস কোশ্চেন আছে, এই চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস কোশ্চেন এটা আপনি অ্যানালাইসিস করবেন। চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করবেন, এবং অ্যানালাইসিস দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের সাথে, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে ওখান থেকে আপনারা পড়লে বেশি ভালো হবে। কারণ ওখানে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে ওখানে যে জিনিসটা ভালো হবে, যে ওখানে যেগুলো প্রয়োজনীয় প্রশ্ন, সেগুলোর ব্যাখ্যাই ওখানে অ্যাড করা হয়েছে। তো আশা করি আপনারা জার্নিতে থাকবেন এবং প্রত্যেকটা ক্লাস করবেন। আমরা প্রত্যেক দিন, প্রথম দিন যেটা হবে যে একটা আউটলাইন ক্লাস হবে, পরীক্ষার পরের দিন পরীক্ষা হবে, পরীক্ষার 15 মিনিট পরেই একটা লাইভ ক্লাস হবে, মানে এক্সপ্লানেশন ক্লাস হবে, কোশ্চেনের ব্যাখ্যা ক্লাস। কোশ্চেনের ব্যাখ্যা ক্লাসগুলো খুব বেশি ইফেক্টিভ হয়, কারণ এখানে প্রথম যখন কোশ্চেন করা হয় তখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলো দিয়ে কোশ্চেন করা হয়, দেন আবার ওগুলোর ব্যাখ্যা দিলে ইম্পর্ট্যান্ট ইস্যুগুলো, যে জিস্ট ইস্যুগুলোর সাথে রিলেটেড ইস্যুগুলো কিন্তু চলে আসে সামনে, তখন একটা ভালো রিভিউ হয়ে যায়। এবং এরকমের রিভিউ ক্লাস আমি দেখেছিলাম যে আমাদের সেই 43rd বিসিএস, 44th, 45, 46 বিসিএসে খুব কাজে লাগছে, এবং ওখান থেকে মানে একটা কনফিডেন্স পাওয়া যায় এই ক্লাসগুলো করলে। ক্লাসগুলো আমাদের রেকর্ড থাকবে, এবং রেকর্ডগুলো এফবি যতদিনটা পর্যন্ত থাকবেই। এছাড়া আমরা পরীক্ষার আগ পর্যন্ত সব ক্লাসগুলো আপলোড করে আমরা আবার মানে ডাউনলোড করে আবার আমরা আপলোড করব। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। পরীক্ষার আগের যে ক্লাসগুলো পাওয়ার দরকার, সেগুলো আপনারা অবশ্যই পাবেন। তো আমি একটু দেখি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমাদের যে কোশ্চেনগুলো আসছে, আমাদের যদি নতুন সিলেবাসও ধরি, নতুন সিলেবাসে আমাদের কমপক্ষে 240টা প্রশ্ন আসছে। সেই 240টা প্রশ্নের মধ্যে কিছু কোশ্চেন আছে কনফিউশন এখনও তৈরি হয়। সামন্তবাদ আসলেই কোথায় চালু হয়, তারপরে জিরো সাম গেম এটা আসলে কি বাস্তববাদ না উদারতাবাদ, আবার নৈরাজ্য এটা কোন অঞ্চল কোনটির সাথে জড়িত, আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিচয় এটা কি উদারতাবাদ নাকি বাস্তববাদ নাকি কোনোটাই নয়। তারপরে হলো সাধারণ পরিষদের অধিবেশন আসলে কি বার বসে, এটা কি আগে যেটা বসতো সেটা কিনা, G77 এর সদস্য আসলে কি 135 হয়েছে কিনা, এই রকমের কিছু কনফিউশন আমাদের মধ্যে তৈরি হয়েছে। সেই তৈরিগুলো মানে কনফিউশনগুলো আমি প্রিভিয়াস কোশ্চেন, আমি কনফিউশনগুলো আপনাদেরকে যতটা আমার কাছে নোট করা আছে সেগুলো আমি আলোচনা করব। আর আপনার যদি কনফিউশন কোনো কিছু থাকে, সেটা আপনি কমেন্টে জানাবেন, আমরা কমেন্ট থেকে উত্তর দেব ইনশাল্লাহ। তো আমি দেখি যে কি আছে বিষয়টা হলো যে আমরা প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসছিল
45 BCS এ খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল, যে এই কোশ্চেনটা আমি আমার বইতে রাখতাম, যে সীমান্ত প্রোটোকল ইস্যুটা, কিন্তু কখনো পরীক্ষা আসতো না। কিন্তু এই প্রশ্নটা কিন্তু গত বছর পরীক্ষা আসছে, যে 45তম BCS এ, যে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত প্রোটোকল কবে হয়। বাংলাদেশ ভারত, এটা আমার রিটেনের বইতেও থাকতো, যখন প্রোটোকল ইস্যুটা ছিল, যে চুক্তি প্রোটোকলের পার্থক্য, তখন প্রোটোকলের মধ্যে বলতাম যে প্রোটোকলের উদ্দেশ্য হলো চুক্তি বাস্তবায়নে তাগাদা প্রদান। সেক্ষেত্রে ওই যে স্থল সীমান্ত চুক্তিটা বাস্তবায়নের জন্য 2011 সালে একটা প্রোটোকল হয়, এবং তার ফলশ্রুতিতে ওই প্রোটোকলের একটা জোরে 2015 সালে এই চুক্তিটা বাস্তবায়িত হয়। ঠিক এরকম একটা স্পট প্রশ্ন আসছে যে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়। খুবই ভালো প্রশ্ন ছিল। কবে স্বাক্ষরিত, প্রশ্নটা ছিল 2011 সালে। 11 সালে 10 জানুয়ারি ছিল খুব সম্ভবত তারিখটা, 10 জানুয়ারি 2011 সালে। এই দিনটা এই প্রোটোকলটা স্বাক্ষরিত হয়েছে। প্রোটোকল স্বাক্ষর হওয়ার ফলেই কিন্তু এই স্থল সীমান্ত চুক্তি এটা বাস্তবায়িত হয়েছে 74 সালে। কিন্তু চুক্তি বললে 1974, এবং এটাই বাস্তবায়িত হয় 2015 সালে। কিন্তু এবছর আপনাদের জন্য দুইটা চুক্তি, বাংলাদেশ ভারতের মধ্যে দুইটা চুক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো বাংলাদেশ ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি। আপনারা জানেন যে ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট চুক্তিটা বাতিল করেছে। এই ট্রান্সশিপমেন্ট চুক্তিটা কবে হয়েছিল? দেশের মধ্যে ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়েছিল 2020 সালের 29 জুন। 2020 সালের 29 জুন দুই দেশের মধ্যে এই ট্রান্সশিপমেন্ট চুক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা চুক্তি। এই চুক্তিটা একজন পরীক্ষা আসতে পারে, কিন্তু এই চুক্তিটাই ভারত স্থগিত করে। ভারত এই ট্রান্সশিপমেন্ট চুক্তি স্থগিত করে 2025 সালের 28 মার্চ। 2025 সালের 28 মার্চ ভারত এই সীমান্ত প্রোটোকলের 8 এপ্রিল 2025 সালের 8 এপ্রিল এই চুক্তিটা বাতিল করে, স্থগিত করে, মানে স্থগিত করছে এই 25 সালের 8 এপ্রিল। এর কারণে কিন্তু বাংলাদেশের পোশাক এখন আর দিল্লির এয়ারপোর্ট হয়ে যেতে পারতেছে না। দিল্লির এয়ারপোর্ট হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন আমাদের টেস্ট ভিউটা আসলে এখনো বের হয় নাই। আমার মাঝখানে 4-5 দিন পুরোচুর অফিসে একটা চাপ গেছে। আশা করি আগামী শুক্রবার বের হবে। আগামী শুক্রবার টেস্ট ভিউ বের হবে। গত শুক্রবার বের করতে পারিনি। টেস্ট ভিউ গত শুক্রবার বের হয়নি, আশা করি আগামী শুক্রবার বের হবে ইনশাআল্লাহ। টেস্ট ভিউটা ব্যাখ্যা সবাই বের হবে এবং ইম্পর্টেন্ট জিনিসগুলোই থাকবে। এই দিনকে স্থগিত করে এই চুক্তিটা। আমি বললাম যে এবছর দুইটা চুক্তি খুব গুরুত্বপূর্ণ। আরেকটা চুক্তি বাংলাদেশ ভারতের মধ্যে, আমরা জানি যে বাংলাদেশ ভারতের মধ্যে একটা চুক্তি যেটার মেয়াদ শেষ হয়ে যাবে, গঙ্গার পানি বন্টন চুক্তি। এই গঙ্গার পানি বন্টন চুক্তি, এটার মেয়াদ কয় তারিখে শেষ হবে কে বলতে পারেন? গঙ্গার পানি বন্টন চুক্তি কয় তারিখে শেষ হবে? চুক্তির মেয়াদ শেষ হবে কয় তারিখে? এটা কারো জানা আছে কিনা? অনেকে এর সঠিক উত্তরটা পারবেন না। এই গঙ্গার পানি বন্টন চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল কিন্তু 12 ডিসেম্বর 1996, এবং এটার মেয়াদ হলো 30 বছর, এবং সেই 30 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2026 সালের 12 ডিসেম্বর। কিন্তু এখানে চুক্তির মেয়াদটা শেষ হবে 31 ডিসেম্বর 1996। কারণ এই চুক্তিটা এটা কার্যকর হয়েছিল, স্বাক্ষর যদি বলি 12 ডিসেম্বর 1930, এটা কার্যকর হয়েছিল 1 জানুয়ারি 1997। এক্ষেত্রে 1 জানুয়ারি 97 শুরু হলে তার আগের দিন 31 ডিসেম্বর পর্যন্ত হিসেব করে 30 বছর হয়ে যায় 26 সালে। তাহলে 26 সালে এই চুক্তির মেয়াদ শেষ হবে। তারপরে এই চুক্তিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা চুক্তি। দুইটা চুক্তি, ট্রান্সশিপমেন্ট চুক্তি, এবং এটার প্রশ্ন সবার অনেক বেশি। আমি একটু আগে 28 মার্চ কথাটা লিখছিলাম। 28 মার্চ তারিখটাও খুব গুরুত্বপূর্ণ। 28 মার্চ 2025 সালে এই তারিখটা গুরুত্বপূর্ণ, কারণ এখানেই মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এই 7.7 মাত্রার ভূমিকম্পের কারণে এই তারিখটা গুরুত্বপূর্ণ।
ভারত কিন্তু এবছর ইন্দাস চুক্তিও কিন্তু ইন্দাস চুক্তি যেটা হলো 1960 একটা চুক্তি, পাকিস্তানের সাথে পানি চুক্তি, সেই চুক্তিটাও কিন্তু ভারত স্থগিত করেছে। সো ভারত চুক্তি স্থগিত করলে সেটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তবে প্রশ্নের মধ্যে দেখলাম এই কোশ্চেনটা আমার আলোচনা করা জরুরি ছিল। সীমান্ত প্রোটোকল, আমি খুবই ভাবতাম যে প্রশ্নটা আসে না কেন। আপনাদের ভারত বাংলাদেশের চুক্তির ক্ষেত্রে এই চুক্তিটাও গুরুত্বপূর্ণ। আমরা জানি এক্সট্রাডিশন মানে হলো অপরাধী প্রত্যর্পণ চুক্তি। এক্সট্রাডিশন ইকুয়াল টু হলো অপরাধী প্রত্যর্পণ চুক্তি। এক্সট্রাডিশন শব্দের পরে কিন্তু ট্রিটি শব্দটা লিখতে হয় না, অপরাধী প্রত্যর্পণ চুক্তি। এই বাংলাদেশ এবং ইন্ডিয়া, বিডি ইন্ডিয়া, একটা হলো অপরাধী প্রত্যর্পণ চুক্তি, একটা হলো অপরাধী প্রত্যর্পণ চুক্তি, আর একটা হলো বন্দি বিনিময় চুক্তি। বন্দি বিনিময় চুক্তি। এই অপরাধী প্রত্যর্পণ চুক্তি যেটা, সেটা এক্সট্রাডিশন। এটা হয়েছে 27 জানুয়ারি 2013। আর এই বন্দি বিনিময় চুক্তি হয়েছে 2010 সালে। 2010 সালে হয় বন্দি বিনিময় চুক্তি, আর অপরাধী প্রত্যর্পণ চুক্তি হয় 27 জানুয়ারি 2013। এই দুইটা তারিখ কিন্তু অনেক ঝামেলা করবে আপনাকে। আপনি পড়ে যাবেন অপরাধী প্রত্যর্পণ চুক্তি, পরীক্ষা আসবে বন্দি বিনিময় চুক্তি। বাংলাদেশ আর ভারতের মধ্যে গিফট টু মার্কেট কোশ্চেন আসতে পারে। আমরা সবাই স্থল সীমান্ত চুক্তি পড়ছি, কিন্তু সীমান্ত প্রোটোকল এটা খুবই অনেকেই এরকম প্রিপারেশন নেয় না, কিন্তু এটা পরীক্ষায় ওই বছর চলে আসছিল। আমরা যদি দেখি বিগত প্রশ্ন, আর একটা ইস্যু আছে যে G77 এর সদস্য আপনার কাছে অনেক জায়গায় দেখবেন 131, আসলে এটা 135। গত বছর পরীক্ষার ঠিক মাস দেড়েক আগে এটা 135 হয়েছিল, সেই প্রশ্নটাই আসছিল, খুবই আপডেট একটা কোশ্চেন ছিল। এরপর একটা প্রশ্ন ছিল যে মানে ইউএনজিএ বা সাধারণ পরিষদের, জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ পরিষদ অধিবেশন বসে কবে? এটা হলো সেপ্টেম্বরের দ্বিতীয় মঙ্গলবার। আমরা সবসময় জানতাম এটা মনে হয় তৃতীয় মঙ্গলবার, আসলে বেসিক্যালি এটা দ্বিতীয় মঙ্গলবার। এই রিসেন্টলি এটা দ্বিতীয় মঙ্গলবার করে হচ্ছে। এটা অনেকেই কনফিউশন যে তৃতীয় মঙ্গলবার হবে, এবং অনেকে ভুলও মনে করে থাকেন, আসলে ভুল না, এখন থেকে দ্বিতীয় মঙ্গলবার। এবং গত বছর কিন্তু এটা 10 সেপ্টেম্বর শুরু হয়েছে, এবং 10 সেপ্টেম্বর ওদের যখন মানে আমাদের যখন বুধবার, ওদের তখন এটা মঙ্গলবারই ছিল, এই সেপ্টেম্বরের 10 তারিখে। অর্থাৎ দ্বিতীয় মঙ্গলবার এটা কনফার্ম থাকে, এটা তৃতীয় মঙ্গলবার না। এই কনফিউশনটা মনে রাখবেন। এরপরে একটা বিষয় হলো যে কোন তত্ত্বটি আন্তরিক প্রতিষ্ঠানে কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? কার্যকরী বিষয়ের উপর ইতিবাচক ধারণা প্রদান করে। এটা বেসিক্যালি এখানে অপশন ছিল উদারতাবাদ, আর ছিল বাস্তববাদ। এখানে বেসিক্যালি প্রতিষ্ঠানের কার্যকরী, রাষ্ট্রের কার্যকরী বলে তখন বাস্তববাদ বলা যেত, এটা উদারতাবাদ হবে। কিন্তু এখানে অপশন যদি নব্য উদারতাবাদ থাকতো, এবং যেহেতু উদারতাবাদের ধারণাটা হয়েছে 1776, আর নব্য উদারতাবাদ 1980s 1990s, সেক্ষেত্রে জাতিসংঘের যাত্রাটাও কিন্তু 1945 সালে।
সেক্ষেত্রে উত্তরটা আসলে উদারতাবাদী হইতো। নব্য উদারতাবাদের ধারণা খুবই রিসেন্ট, এখানে প্রতিষ্ঠানগত বিষয় নাই, কিন্তু এটা 1980 এবং 90 দশকে উদ্ভব হওয়ার কারণে এখানে আসলে নব্য উদারতাবাদ দাগানোর কনসেপ্ট থাকে না। আপনারা প্রশ্নের ব্যাখ্যা পড়বেন, ব্যাখ্যা পড়লে ওখানে ব্যাখ্যার মধ্যে যথেষ্ট লজিক আপনি খুঁজে পাবেন যে কোনটা আসলে উত্তর হওয়া উচিত ছিল বা কোনটা উত্তর। ওকে, আরেকটা প্রশ্ন আছে যে কনফিউশন তৈরি হয় যে বিআরআই আসলে কবে চালু হয়। বিআরআই কার্যক্রম শুরু করে এটা 2013 সালে, কিন্তু একটা বিষয় সবার কাছে কনফিউশন যে আসলে কবে থেকে এটা আসলে বাংলাদেশ শুরু করছে 2016, বাংলাদেশ যুক্ত হয়েছে 2016 সালে, কিন্তু বিআরআই 2013 সালে কার্যক্রম শুরু করে, তবে বিআরআই গৃহীত হয় 2011 সালে। গৃহীত বললে হবে 2011, আর কার্যক্রম শুরু এটা 2013 সাল। 16 সাল হবে না, 16 সাল বাংলাদেশ বললে হতো, বাংলাদেশ না বলার কারণে এটা 16 সাল হবে না। বিআরআই মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস, আমি গতকালকে যেটা দেখলাম এখানে সবসময় এর অন্তর্ভুক্ত দেশগুলো চেঞ্জ হয়, কখনো দেখছিলাম 148, একবার দেখছিলাম 151, একবার 152। গতকালকে আমি এবার একটা আপডেট দেখলাম যে 150 ন্যাশনালস, 150টি দেশের অন্তর্ভুক্ত। 48তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে যে বিআরআই কোন মহাদেশ, কোন 3টি মহাদেশ। আমি পড়ানোর সময় বলি যে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা ব্যাপী, এটা 3টা মহাদেশ ব্যাপী, অর্থাৎ এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা। এখানে একটা বিষয় আছে, এশিয়ার মধ্যে এটা ইন্দো প্যাসিফিক রিজনকে তারা মানে মেনশন করে। মহাদেশ বললে 3টা, কিন্তু অঞ্চল বললে 4টা, ইন্দো প্যাসিফিক, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা। এই 4টা অঞ্চল বললে 4টা, আর মহাদেশ বললে 3টা। এই ব্যাপী তাদের কার্যক্রম চলমান। এরপর একটা প্রশ্ন আসছিল যে কিছু প্রশ্ন আপনাদের কাছে আসবে, যে প্রশ্নটা আসলে কখনো মনে রাখবেন, সব প্রশ্ন 100% পারার চিন্তা করবেন না, কিন্তু একটা বিষয় এখানে কম্পিটিশনটা বেশি হবে। কেউ কি বলতে পারেন এখানে মাত্র 683 জনকে নিয়ে একটা স্পেশাল বিসিএস দেওয়ার কারণ কি? আমরা দেখছি 38তম বিসিএস এ মনে হয় 13 না 1400 ছিল, অনেক বেশি ছিল শিক্ষা ক্যাডার, অথচ তখন কিন্তু একটা তার স্পেশাল বিসিএস দেয়নি, এখন তার স্পেশাল বিসিএস দিয়েছে। আমার মনে হচ্ছে আর একটা জেনারেল ক্যাডার একটা স্পেশাল বিসিএস হতে পারে। কারণ কি, স্পেশাল বিসিএস এর 2টা লাভ। আচ্ছা, আমার থিঙ্কিং, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ইসে বলা যাবে না। ব্যাপারটা হলো যে এখানে 683 জনকে নিয়ে স্পেশাল বিসিএস হওয়ার কথা ছিল না। এটা কারণটা হলো আমার কাছে মনে হয় মানে একবারে ভুলও হতে পারে, সেটা হলো যে এখন আবেদনের ফি মাত্র 200 টাকা। এই 200 টাকা দিয়ে আসলে মানে বিপিএসসির খরচ চালানো খুব টাফ, যে কারণে একই যদি ছোট ছোট সার্কুলার দেওয়া যায় তাহলে বেশি আবেদন পড়বে এবং তার ফলে এই অর্থনৈতিক সংকটটা কাটিয়ে ওঠা যাবে। যে 700 টাকা ফি, সেখান থেকে 200 টাকা ফি হয়ে গেছে। এটা আমার কাছে মনে হয় যে একটু মিট আপ করার জন্য এরকম ঘন ঘন বিসিএস সম্ভাবনা আছে। আমার মনে হয় 51তম বিসিএস কোনো একটা স্পেশাল হতে পারে, কারণ যেহেতু 2টা বিসিএস হয়েছে, আবার হয়তো বা রিসেন্ট না হলেও 1-2 বছর পর আবার একটা স্পেশাল আসতে পারে, কারণ অর্থনৈতিক একটা আর্থিক অসঙ্গতি দূর করার জন্য হয়তো বা একটা পলিসি হতে পারে। মাত্র 683 জনকে নিয়ে এত বড় একটা স্পেশাল বিসিএস আসলে অবাক করা বিষয়। এখানে থাকতো 4000, 5000, 7000, 8000 পোস্ট থাকতো, তাহলে একটা স্পেশাল বিসিএস এর একটা গুরুত্ব থাকতো। আমরা যাই হোক, আর 80% মার্কস ডিপার্টমেন্টাল পরীক্ষায় 80%, জেনারেল 60%, অর্থাৎ 60 এবং 80 140, 130 থেকে 140 যদি পান, আর ভাইবা খুব ভালো দিলে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আছে যে WEF এর অধিবেশন কোথায় বসে? WEF এর অধিবেশন বসে কোথায়? এটা কি জেনেভায় নাকি হলো দাভোসে? দুইটাই কিন্তু সুইজারল্যান্ডে, এখানে যে বিষয়টা হলো যে জেনেভা হলো সদর দপ্তর জেনেভা, আর দাভোসে হলো অধিবেশন বসে। প্রতি বছর অধিবেশনটা বসে জানুয়ারি মাসে।
অধিবেশনটা বসে প্রতি বছর জানুয়ারি মাসে অধিবেশনটা বসে প্রতি বছরে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে এখানে এটা লক্ষণীয়। এবং এই WEF সবসময় বাংলাদেশের পক্ষে থাকে আর কি। এটা কিন্তু কোনো অর্গান না, WEF এটা কিন্তু একটা বেসরকারি অর্গান। এই WEF এর যে প্রধান বা প্রতিষ্ঠাতা যে ক্লোজ শপ, মানে স্পেলিংটা মানে ট্রান্সলেশন কেউ জানি না, মানে CLAUSE এরকমের SCH তারপরে WAV এরকমের নাম। এই ক্লোজ শপ ইনি কিন্তু প্রথম একটা বই লিখছেন। কি অবস্থা বাবা, কি করলে রে বাবা, যাও 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 যাও। বিষয়টা হলো যে এই কিন্তু 4IR বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ধারণা দেয় প্রথম, মানে প্রথমে তিনি একটা বই লেখেন, এর উপর বই লেখেন, বই লিখছেন খুব সম্ভবত 2015-এ। বইয়ের নাম ছিল যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে যে 4IR এর ধারণা প্রদান করে কোন সংস্থা বা কোন সংস্থার প্রধান লেখেন। 1971 এর প্রতিষ্ঠা, উনি 1971 সাল থেকে প্রতিষ্ঠাতা, উনি এখনো এটার এক্সিকিউটিভ CEO, চিফ এক্সিকিউটিভ অফিসার। তার মানে এখানে একটা ভুল হয় যে অধিবেশন বসে কোন জায়গায় আর সদর দপ্তর কোথায়, এই দুইটা কারণে অনেকে ভুল ধরেন, লেখা দেখলেই বলেন যে ভাই এটা ভুল মনে হয়। এরপর আছে ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? এটা কি মালয়েশিয়া নাকি ইন্দোনেশিয়া? মালয়েশিয়া নাকি ইন্দোনেশিয়া? বেসিক্যালি ইন্দোনেশিয়া, এটা মালয়েশিয়া হবে না। মালয়েশিয়ার যে খেলাটা ব্যাডমিন্টন মতো হলো, নামটা তার ব্যাডমিন্টন না। আরেকটা বিষয় সেটা হলো 4 নম্বর যে বিষয় হলো যে কার্টাগেনা কোথায়? কার্টাগেনা প্রটোকল কোথায় স্বাক্ষরিত হয়? এটা 2000 সালে স্বাক্ষরিত হয়, এটা কানাডায় স্বাক্ষরিত হয়, বেসিক্যালি 2000 সালে কানাডায় স্বাক্ষরিত হয়। কিন্তু ব্যাপারটা হলো কার্টাগেনা এই জায়গাটা কিন্তু কলম্বিয়ায়। আপনার কাছে এটাই কনফিউশন মনে হয় যে কার্টাগেনা তো কলম্বিয়ায়, তাহলে এটা স্বাক্ষর কেন কানাডায় হয়? কারণ এই কার্টাগেনা প্রটোকলটা হওয়ার কথা ছিল 1999 সালে এবং এটা হওয়ার কথা ছিল কলম্বিয়ায়। ওই বছর কলম্বিয়া ঝামেলার কারণে হয় নাই, তাই পরের বছর এটা কানাডায় হয়, কিন্তু নামটা কার্টাগেনাই থেকে যায়। এই কারণে কার্টাগেনা প্রটোকলটি বেসিক্যালি হয়েছে কানাডায়, কিন্তু কার্টাগেনা জায়গাটা বেসিক্যালি কলম্বিয়া, এই জন্য গিট্টুটা লেগে যায়। একটা বিষয় আছে যে ভারতের সিভিল সার্ভিস দিবস কবে? ভারতের সিভিল সার্ভিস ডে, যেহেতু সিভিল সার্ভিস নিয়ে একটা ইস্যু আছে, সিভিল সার্ভিস আপনাদের সিভিল সার্ভিসের উপর 2 নম্বর 48 মধ্যে 2 নম্বর থাকার কথা। আপনারা দেখেন সিভিল সার্ভিসের উপর আমার একটা PDF আছে, গ্রুপে খুঁজে নিয়েন, আমি আবার দেব না পিডিএফটা, ওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বেসিক্যালি বেসিক গ্রুপ বা কোনো এডিশন আসবে না সাধারণ জ্ঞানে। আমি যে সাজেশনটা দিচ্ছি একটা গ্রুপে, এই গ্রুপে সাজেশন দিচ্ছি, ছবি সহ দেখেন, ওগুলো বেশি জোর দেন, তাহলে অটোমেটিক তাহলে ভালো পরীক্ষা হবে। এই সিভিল সার্ভিস যেটা এটা বেসিক্যালি 2 এপ্রিল, সিভিল সার্ভিস ডে হলো 2 এপ্রিল। আর এখানে বিষয় হলো বিডি সিভিল সার্ভিস যেটা কবে, আর ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে। এটা খুব হতাশাব্যঞ্জক যে ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস ডে কিন্তু 23 জুন,
আর বাংলাদেশে পালিত করতো 23 জুলাই, কিন্তু আমরা দেখছি যে এটা 2025 সালে এটা পালিত হতে দেখি নাই। ইন্টারন্যাশনাল বললে 23 জুন, বাংলাদেশ পালন করতো 23 জুলাই, বিকজ 23 জুন ছিল আগের সরকারের একটি দলের প্রতিষ্ঠাতা দিবস। সেই জন্য 23 জুনকে আমরা দেখি নাই পালন করতে। বাংলাদেশ 23 জুলাই পালন করতো, কিন্তু এবছর কেউ পালন করে না। আর 23 জুন এটা গ্লোবাল ইন্টারন্যাশনাল যেটা, তার মানে আমরা 23 জুনকে গুরুত্ব প্রদান করব, বা 23 জুন এটাই করব। আপনারা যে কাজটা করবেন, আবার আমি মনে করাই দিই, প্রত্যেকটা অধ্যায়ের একেবারে 4টা অধ্যায়, আমরা সাম্প্রতিক যে অধ্যায়টা আছে 5ম অধ্যায়, সেটা প্রশ্নগুলো আমরা ওই 4টা অধ্যায়ের মধ্যে ভাগ করে দিয়েছি। বেসিক ভিউ থেকে যদি কেউ পড়েন, তাহলে একেবারে 4টা অধ্যায়ের শুরুতে যে প্রশ্নগুলো আছে, অধ্যায়ের শুরুতে, সেগুলো ব্যাখ্যা সহ পড়বেন, একেবারে 46তম থেকে 10ম BCS পর্যন্ত। এইটা পড়লে আমি আপনাকে এতটুকু এনশিওরিটি দিতে পারি যে এখানে 20 নম্বরের মধ্যে আপনি কম করে হলো 8 থেকে 9টা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। 8 থেকে 9টা প্রশ্ন এখান থেকে মানে অন্ততপক্ষে উত্তর করতে পারবেন। কমন পড়বে কিনা জানি না, কিন্তু উত্তর করতে পারবেন। এরপরে আপনি আগামীকালকে সন্ধ্যা 7:15 পরীক্ষা দিবেন, আর 7:30 আমি ক্লাসে আসবো ইনশাল্লাহ। 7:15 এইটার উপরে পরীক্ষা দিবেন। আমাদের পরীক্ষাগুলো হয়তো 20 নম্বরের হবে, প্রত্যেকটা পরীক্ষায় 20 নম্বরের একটা পরীক্ষা হবে। এখানে চেষ্টা করবেন যেন আপনি 18 বা 17 মানে ক্যারি করতে পারেন। এটা করতে পারলে আপনি দেখবেন পড়াগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। যে তখন আপনি অধ্যায় ভিত্তিক পড়বেন, তখন এগুলো আবার রিভিশন হয়ে যাবে। সো আপনাদের কালকেই যেটা হবে যে আপনার এই পরীক্ষাটা কালকে দিবেন, এবং আজকে খুব সিরিয়াসলি করবেন। এখন দেখি আমরা পরের একটা প্রশ্ন কি আছে, যে প্রশ্নটার কনফিউশন আছে, যে আপনারা মনে করে থাকেন যেটা কনফিউশন, অন্য বইতে একটা উত্তর বা নাইমের উত্তর একটা, সেটা একটা বিষয় আছে যে জিরো সাম গেম একটি উদারতাবাদ নাকি বাস্তববাদ? অনেক জায়গায় দেখবেন উদারতাবাদ, বাস্তববাদ। জিরো সাম গেম হলো এক পক্ষ 0 পায় আর এক পক্ষ অঙ্ক পায়, অর্থাৎ এক পক্ষ জিততেই থাকে আর এক পক্ষ হারতেই থাকে, এমন পরিস্থিতিকে বলা হয় জিরো সাম গেম। এবং এই জিরো সাম গেম একটু যেটাকে হলো যে বাস্তববাদে যেটা করে, যে রাষ্ট্র যাই করুক, রাষ্ট্র তার স্বার্থেই করবে, এবং নৈরাজ্য মানুষ করবে, জনগণ করবে বা রাষ্ট্র করবে। সেক্ষেত্রে রাষ্ট্রকে কন্ট্রোল করার জন্য রাষ্ট্র যে ব্যবস্থাগুলো গ্রহণ করবে তা অ্যালাউ করবে বাস্তববাদ। তার অ্যালাউ করে বাস্তববাদ। তার মানে বাস্তববাদ হলো যে এক পক্ষ জিততেই থাকবে, এক পক্ষ হারতেই থাকবে, এটা বাস্তববাদের উদাহরণ। আর জিরো জিরো গেম বললে সেটা উদারতাবাদ। উদারতাবাদ সবসময় কল্যাণের কথা বলে, এবং উদারতাবাদ হলো উইন উইন সিচুয়েশনকে সমর্থন করে। উইন উইন সিচুয়েশনকে সমর্থন করে, এটা হলো উদারতাবাদ। আর বাস্তববাদে সেটা হলো উইন উইন সিচুয়েশন না, এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারতেই থাকবে। এরপর অবস্থাকে বলা হয় বাস্তববাদ। এটা আপনারা বাস্তববাদ উত্তর করবেন, উদারতাবাদ করবেন না। আরেকটা বিষয় আছে যে নাম্বার 12, যে নৈরাজ্য কিসের সাথে সম্পর্কিত? এটা কি বাস্তববাদ নাকি মার্ক্সবাদ? এই একটা কনফিউশন আপনাদের তৈরি হয়। মনে রাখবেন, নৈরাজ্যকে নিয়ন্ত্রণ করার জন্যই যেই শক্তি প্রয়োগ করা হয় সেটা বাস্তববাদে, এটা মার্ক্সবাদ উত্তর হবে না। এটা বাস্তববাদ উত্তর করবেন, মার্ক্সবাদ করবেন না। সামন্তবাদ ইউরোপের কোন দেশে প্রথম চালু হয়? এটা কি ফ্রান্সে নাকি ইতালিতে? দেখেন, ইতালিতে চালু হয়েছে 18 শতকে। এটা
অষ্টাদশ শতকে ইতালিতে চালু হয়। কিন্তু আপনি দেখেন ফ্রান্স, ফরাসি বিপ্লব যে, এই ফরাসি বিপ্লবটা হয়েছে 1799 সালে, 99 থেকে 1799। ফরাসি বিপ্লব 20 বছর হয়, ধরি 10 বছর হয়, 1799 থেকে 1799। এবং এই বিপ্লবটা করছিল ধনীরা, ধনীদের বিপ্লব ছিল। ব্যাপারটা কি ছিল ফরাসি বিপ্লবের? গল্পটা এরকমের জাস্ট, যে রাজা ষোড়শ লুই তিনি ধনীদেরকে ভালোবাসতো, গরিবদেরকে দেখতে পারতেন না। অর্থাৎ তিনি ধনীদের কাছ থেকে সাহায্য পাইতেন, ধনীদের গরিবদের কাছ থেকে পাইতেন না। কারণ কি, ওখানে একটা মতবাদ ছিল, সেটা ছিল সামন্তবাদ বা ফিউডালিজম। এই যে কিং হলো সবচেয়ে বড় খাটাস, এই খাটাস ধনীদের কাছ থেকে এরকমের সাহায্য নেই। ধরেন 4 জন ধনী তাকে সাহায্য করে, এরা একটু কম মোটা, ও একটু বেশি মোটা, এটা। এরপরে ও আবার কি করতো, ওদেরকে সাহায্য করতো আরো 12 জন ধরেন ধনী। এরকম করতে করতে একটা সময় একেবারে ওরা আবার আরো 500 জনের কাছ থেকে নিত, 500 জন আর 1000 কাছ থেকে নিত। লাস্টে শেষ পর্যন্ত পিজান শ্রেণী, যারা কৃষক শ্রেণী, তারা উৎপাদন করত, একেবারে রুগ্ন কৃষক, তারা তেমন কিছু পাইতো না, তাদের কাছ থেকে ওরা শোষণ করতো, ওরা 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 আবার নিত কাকে, রাজাকে। এই অবস্থাটাকে বলা হতো ফিউডালিজম। আর এই ফিউডালিজমই বাংলা হলো সামন্তবাদ। তার মানে কি করছিল জানেন, গল্পটা এরকমের। ফরাসি বিপ্লব আপনারা যদি বেসিক থেকে পড়েন, বা আমার ভিডিও আছে, ইউটিউবে ভিডিও পাবেন, এখানে ব্যাপারটা হচ্ছে যে কাজটা করছিল সেটা হলো যে কিং যখন মার্কিন স্বাধীনতা সংগ্রাম হয় ব্রিটিশদের সাথে, তখন 1776 সালে যখন স্বাধীনতা সংগ্রাম শুরু হয়, তখন এই কিং সরাসরি যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছিল। তখন যুক্তরাষ্ট্রকে প্রচুর সাহায্য করছে। সাহায্য করতে গিয়ে এই রাজা ষোড়শ লুইয়ের কোষাগার শূন্য হয়ে গেছে। তখন সে কি করছে, ধনীদের কাছ থেকে লোন নিছে এবং তাদেরকে বলছে যে আমি তোমাদেরকে বিভিন্ন রাজ্যের অংশ প্রদান করব। এই রাজ্যের অংশ প্রদান করবে এই শর্তে সে লোন নিয়েছে এবং উচ্চ কর আরোপ করেছিল। ধনীরা একসময় তার কাছ থেকে এই রাজ্যের অংশ দাবি করে, রাজা দিতে অস্বীকৃতি জানায়। তখন এই ধনীরা তারা একটা বিপ্লব করে, সেটার নামে ফরাসি বিপ্লব। এর জন্য ফরাসি বিপ্লবকে বলা হয় এলিট রেভলিউশন। এলিট রেভলিউশন বা বুর্জোয়া বিপ্লব। এলিট বা ধনী বা বুর্জোয়া, এই এলিট রেভলিউশন এই ধনীরা করে। এবং এই এলিট রেভলিউশনের ফলে এখানে সামন্তবাদের অবসানে ঘটে এবং পুঁজিবাদের বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার যাত্রা শুরু হয়। তার মানে অষ্টাদশ শতাব্দীতে যেটা আধুনিক যদি কথা থাকতো, আধুনিক যুগে যদি থাকতো, তাহলে সেটা আপনি ইতালি বলতে পারতেন। কিন্তু এখানে বলছে সামন্তবাদ চালু হয় কোন দেশে, সূত্রপাত হয় কোন দেশ, ইউরোপে, সেটা হলো ফ্রান্স বলতে হবে। এটা আপনি উত্তর ইতালি করতে পারবেন না। ঠিক আছে, তো আপনাদের সাথে কথা হবে এখন। যাই হোক, কোনো প্রশ্ন যদি আপনার কাছে কনফিউশন মনে হয়, ডিরেক্ট আমাকে ইনবক্সে জানাবেন, অথবা কমেন্ট করবেন এবং মেনশন করবেন, অথবা গ্রুপে পোস্ট করবেন। এবং আগামীকালকে আমাদের 7:15টায় এই বিগত প্রশ্ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ব্যাখ্যা সহ আপনার পরীক্ষা হবে, এবং ওই পরীক্ষায় আপনি বেশি নম্বর পাওয়ার চেষ্টা করবেন। এবং 7:30টায় ওই প্রশ্নগুলোর ব্যাখ্যা আমি কিন্তু কোশ্চেন করবো, এমন যেই প্রশ্নগুলো আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, যেমন ট্রান্সশিপমেন্ট চুক্তির মতো। আমি কিন্তু ওখানে ইস্যুগুলো ক্রিয়েট করে আপনাকে কিন্তু প্রশ্ন করব। সেক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন এবং ওইভাবে পরীক্ষা দেবেন। আর প্রতিদিন ক্লাস করার চেষ্টা করবেন। আমি আপনাকে একটা জিনিস বলি, যে নিয়মিত ক্লাস করেন। আমি প্রতিদিন ক্লাস থাকবে ইনশাল্লাহ। যদি কোনো দিন বাই চান্স না হয়, 7:30টা দেখা গেলো 10:30 হলো, পরের দিন দেখা গেলো যে ডাবল ক্লাস হবে, অথবা ফজরের পরে ক্লাস হবে। কিন্তু আমার ক্লাস এই অনুসারে চলবে ইনশাল্লাহ। আমি একেবারে টানা আপনাদের সাথে আগামী খুব সম্ভবত 52 দিন মনে হয় আপনাদের সাথে আমার শিডিউল, 52 দিন আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। সো এখানে প্রতিদিন ক্লাস, একদিন আউটলাইন ক্লাস, একদিন কি প্রশ্নের ব্যাখ্যা ক্লাস। সো আপনারা যদি কেউ কোর্স করেন, আমি চ্যালেঞ্জ যে তার অন্যান্য প্রিপারেশন সহজ হয়ে যাবে, সাধারণের প্রিপারেশনটা খুব কমপ্লিট হবে। এবং সেভাবেই আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল, অর্থাৎ যে কোনো চাকরিতে তো বাংলাদেশ ইন্টারন্যাশনাল আসে, সেক্ষেত্রে কম্প্যাক্ট প্রিপারেশন হবে। 1500 টাকা এটা ভর্তি হতে পারেন। ভর্তি হলে কোনো লস নাই। 077068680। আমি চ্যালেঞ্জ দিলাম যে আপনার সাধারণ জ্ঞান শিখতে পারবেন ইনশাল্লাহ। 68680। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আবার দেখা হবে আগামীকালকে 7:15টায় পরীক্ষা এবং 7:30টায় ক্লাস ইনশাল্লাহ। কোনো প্রশ্ন কনফিউশন হলে আমাকে
ডিরেক্ট এসএমএস করে হোক, মেসেঞ্জারে হোক, অথবা আমাকে কোনো কমেন্টের মাধ্যমে জানাবেন।